নেতার গাড়ি ঘিরে ধরে চলল তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান। রাতে তমলুক শহরের 20 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তখনই তার গাড়ি ঘিরে ধরেন। পশু জবাইয়ে কড়াকড়ি আরোপ নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। এদিকে আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করিয়েছে মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গে গরু কুরবানির বিষয়ে আবারও উত্তাল পরিস্থিতি হয়। নরেন্দ্র মোদীও বিপদে, দুইজনই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনি কি ভাবছেন সবকা সাথ সবকা বিকাশই শুধু হোগা, সবকা হিসাব নেই হোগা? ভোটের ফল বেরোনোর পর কেন্দ্রীয় সরকারের দেওয়া নিরাপত্তা পেয়েছেন তিনি। একজন তৃণমূল সাংসদকে হঠাৎ কেন কেন্দ্রীয় সরকার বিশেষ নিরাপত্তা দিল? তাহলে কি ওই তৃণমূল সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন? এই সংকট নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে বিজেপি নেতা অবনী মণ্ডল স্বীকার করছেন যে খামারিদের মধ্যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে এবং দ্রুত কিছু একটা ভাবা দরকার। একটা গরুর বাঁচে 15 বছর, কে সার্টিফিকেট দেবে? তার বয়স 14 হয়েছে না 15 বছর হয়েছে, ডাক্তার কোথায় সার্টিফিকেট কে দেবে? সে সমস্ত কোনো পরিকাঠামো আছে? 14 বছরটা বুঝবে কি করে? যে একটা জীবনতলা যদি একটা গরু বেচা কেনা হয় তার 14 বছর 15 বছর কে ঠিক করবে? নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে আজ পরোক্ষে মুসলিমদের পাজরে বা সহযোগিতায় আশ্রয় খুঁজছেন শুভেন্দু অধিকারী। রাজনীতির এই নির্মম খেলা কিভাবে রাতারাতি এক ধ্বংসাত্মক টাইম বোমায় পরিণত হলো তা বুঝতে গেলে বাংলার গ্রামীণ সমাজের গভীরে তাকাতে হবে। আজ কোনো দাঙ্গা না হলেও আছে লাখ লাখ হিন্দু গরু ব্যবসায় নিঃস্ব হয়ে যাওয়ার হাহাকার। একদিকে ভারতে গরু ব্যবসায়ীদের মধ্যে হাহাকার হচ্ছে, অন্যদিকে আজকে শুভেন্দু অধিকারীর খারাপ অবস্থা করায় মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তার কর্মীদেরকে দিয়ে রাজপথে শুভেন্দু অধিকারীর গাড়ি ঘেরাও করায়, এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদের ডাক দেয় মমতা ব্যানার্জি তার নিজের মুখে। দর্শক শ্রোতা, ভারতের রাজনীতির মধ্যে দোষ নেমেছিল যখন বিজেপি সরকার বিজয় হয়েছিল। মমতার পরাজয়ের পর অসংখ্য ঘটনা, এখন মুসলিমদের গরু নিষিদ্ধ তারা করেছিল কুরবানির বিষয়টাকে নিয়ে। এখন অসংখ্য ঘটনা ঘটে, আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর অবস্থা এবং ভারতের রাজনীতির মধ্যে অনেক তুলপাড় পরিস্থিতি। নেতার গাড়ি ঘিরে ধরে চলল তৃণমূল কর্মীদের বিক্ষোভ স্লোগান। রবিবার রাতে তমলুক শহরের 20 নম্বর ওয়ার্ডে দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী, তখনই তার গাড়ি ঘিরে ধরেন তৃণমূল কর্মীরা। শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি সম্ভবত সেটাই, যখন নিজের পাতা ফাঁদে রাজনীতিকদের নিজেদেরই গলা কাটতে হয়। রাজনীতি দাবার বোর্ডে প্রতিপক্ষকে কোণাঠাসা করতে গিয়ে অনেক সময় এমন কিছু চাল দেওয়া হয় যা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে নিজের দিকে ধেয়ে আসে। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঠিক এমন এক অভূতপূর্ব ও নাটকীয় মোড় দেখা যাচ্ছে যা পুরো ভারতের রাজনৈতিক মহলকে স্তম্ভিত করে দিয়েছে। যে মানুষটি একসময় মেরুকরণের রাজনীতির তলোয়ার উঁচিয়ে উগ্রতার রথে চড়ে ক্ষমতার অলিন্দে পা রেখেছিলেন, আজ কোরবানির ঈদের ঠিক আগে সেই শুভেন্দু অধিকারীকে হাতজোড় করে এক বিশেষ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। রাজনীতি দাবার বোটে যে মারাত্মক চাল তিনি চালিয়েছিলেন তা আজ তার নিজের মেরুদণ্ডকে ফালাফালা করে দিয়েছে। ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন, তাদেরও ছাড়া হবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এক চরম আত্মঘাতী খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু কেন উগ্রতার সমস্ত দম্ভ মাটিতে মিশিয়ে দিয়ে কেন আজ এই অলিখিত আত্মসমর্পণের সুর? হিন্দু গরু ব্যবসায়ীদের বাঁচাতে গিয়ে ঠিক কি বলতে বাধ্য হলেন তিনি? এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে বাংলার গ্রামীণ অর্থনীতির এক জটিল সমীকরণে। গল্পের শুরুটা হয়েছিল এক কুৎসিত ও সূক্ষ্ম রাজনৈতিক ছক থেকে। প্রশাসনকে ঢাল বানিয়ে জারি করা হয়েছিল এক নতুন ফতোয়া। আইনের জটিল মারপ্যাচ আর তথাকথিত ফিটনেস সার্টিফিকেটের অজুহাতে কোরবানির পশু কেনাবেচাকে কার্যত অঘোষিতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ করার এক সুনিপুণ চেষ্টা চালিয়েছিল মুখ্যমন্ত্রী প্রশাসন। শুভেন্দু থিঙ্ক ট্যাঙ্ক বা নীতি নির্ধারকেরা অত্যন্ত ঠান্ডা মাথায় ভেবে নিয়েছিল যে এই কড়া পদক্ষেপের পর হয়তো মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়বে। তারা ভেবেছিল এর ফলে রাজপথে দাঙ্গা হবে, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে, আর সেই ঘোলা জলে মেরুকরণের নোংরা ফায়দা লুটে নিজেদের রাজনৈতিক আখের গুছিয়ে নেবে শাসক দল। কিন্তু ক্ষমতার অহংকারে অন্ধ শাসকেরা একটি চিরন্তন সত্য ভুলে গিয়েছিল। অর্থনীতি কোনো ধর্ম বোঝে না, রাজনীতি বোঝে না। অর্থনীতি বোঝে শুধু চাহিদা আর যোগানের চিরন্তন সমীকরণ। যখনই পুলিশি ঝামেলা, প্রশাসনিক হেনস্থা আর আইনি মারপ্যাচে পড়ার ভয়ে মুসলিম ক্রেতারা পশুর হাট থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করল, তখনই স্তব্ধ হয়ে গেল কোটি কোটি টাকার গ্রামীণ পুঁজি। মালদহ, মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর 24 পরগনার গ্রামগুলির অর্থনৈতিক চাকা আচমকা থমকে গেল। শাসক দল যে দাঙ্গার ছক কষেছিল বাংলার সচেতন সমাজ তা হতে দেয়নি। আজ বাংলার আনাচে কানাচে কোনো ধর্মীয় দাঙ্গা নেই, কিন্তু তার বদলে যা আছে তা আরো ভয়ানক। আজ চারদিকে ছড়িয়ে আছে কোটি কোটি প্রান্তিক হিন্দু কৃষকের সর্বশান্ত হয়ে যাওয়ার বুক ফাটা আর্তনাদ। নিজের সেই চিরস্থায়ী হিন্দু ভোট ব্যাংককে নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচাতে আজ পরোক্ষে মুসলিমদের পাজরে বা সহযোগিতায় আশ্রয় খুঁজছেন শুভেন্দু অধিকারী।
রাজনীতির এই নির্মম খেলা কিভাবে রাতারাতি এক ধ্বংসাত্মক টাইম বোমায় পরিণত হলো তা বুঝতে গেলে বাংলার গ্রামীণ সমাজের গভীরে তাকাতে হবে। আজ কোনো দাঙ্গা না হলেও আছে লাখ লাখ হিন্দু গরু ব্যবসায় নিঃস্ব হয়ে যাওয়ার হাহাকার। নিজের পাতা ফাঁদে শুভেন্দু আজ নিজেই এমনভাবে আটকে গেছেন যে সেখান থেকে বেরোনোর আর কোনো সহজ রাস্তা নেই। নিজের তৈরি করা এই চরম অর্থনৈতিক মন্দা ঢাকতে এবং হিন্দু গরু ব্যবসায়ীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে এবার এক নজিরবিহীন ও বিস্ফোরক বয়ান দিতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী। তিনি মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে কার্যত কাকুতি মিনতি করে বললেন, আইনের জটিলতা গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করছে, আপনারা প্লিজ ভুল বুঝবেন না। কিন্তু কেন এই আকুল আবেদন? কারণ শুভেন্দু আজ খুব ভালো করেই জানেন গ্রাম বাংলার একজন সাধারণ খেটে খাওয়া হিন্দু কৃষকের কাছে একটি গরু বা মহিষ শুধু সাধারণ একটি গৃহপালিত প্রাণী নয়, এটি তার সারা জীবনে তিল তিল করে জমানো সবচেয়ে বড় ফিক্সড ডিপোজিট। মেয়ের বিয়ে দেওয়া থেকে শুরু করে অসুস্থতার চিকিৎসা, ঘরের চাল মেরামত করা কিংবা মহাজনের চড়া সুদে নেওয়া ঋণ শোধ করার একমাত্র ত্রাণকর্তা হলো কোরবানির পশুর হাট। সারা বছর ধরে এই প্রান্তিক হিন্দু কৃষকেরা পশুপালন করেন এই আশায় যে কোরবানির ঈদে ভালো দামে তা বিক্রি করে তারা সারা বছরে বড় খরচের সংস্থান করবেন। আজ মুসলিম ক্রেতারা যদি আইনি জটিলতার ভয়ে গরু কেনা বন্ধ করে দেয় তবে কোরবানি হয়তো বিকল্প উপায়ে আটকে থাকবে না, কিন্তু বাংলার লাখ লাখ হিন্দু গরু ব্যবসায়ী এবং কৃষক রাতারাতি পথের ভিখারিতে বা চরম শিকারিতে পরিণত হবেন। আর ঠিক এই নির্মম ও নিষ্ঠুর সত্যটি উপলব্ধি করেই নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মুসলিমদের কাছে পরোক্ষে সুর নরম করতে বাধ্য হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাজনীতির দাবার বোর্ডে সাময়িক ধর্মীয় ও মেরুকরণের ফায়দা লোটার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে চাল দিয়েছিলেন তা আজ পুরো সিস্টেমকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বাংলার সংখ্যালঘু সম্প্রদায় যদি আজ ক্ষোভে ও অভিমানে এই সিদ্ধান্ত নেয় যে তারা এই বছর গরু মাংস খাবে না বা কোরবানি থেকে সম্পূর্ণ বিরত থাকবে, তবে গ্রামীণ অর্থনীতির উপর যে ভয়াবহ অর্থনৈতিক সাইক্লোন বয়ে যাবে তা সামলানোর ক্ষমতা এই সরকারের কেন কারোই নেই। চামড়া শিল্প, মাংস রপ্তানি, পশুপালন এবং গ্রামীণ পরিবহন সবকিছুই এই একটি বাজারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হটকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রামীণ অর্থনীতিতে যে টাইম বোমা ফিট করেছে তার কাউন্টডাউন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। একদিকে একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার মাত্র 15 দিনের মাথায় নিজের ভোটারদের হাতেই রাস্তায় তাড়া খাচ্ছেন, অন্যদিকে আরেক রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী একটিমাত্র ঘোষণা দিয়ে পুরো দিল্লির ক্ষমতা কাঠামোকে নাড়িয়ে দিয়েছেন। দুটো ঘটনা, দুটো রাজ্য, দুটো সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক কৌশল, কিন্তু দুটো মিলিয়ে যে ছবিটা তৈরি হচ্ছে সেটা ভারতের আগামী দিনের রাজনৈতিক চেহারা পুরোপুরি বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঠিক কি ঘটলো যে পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়ালো? পশ্চিমবঙ্গে কোরবানির ঈদকে কেন্দ্র করে যে রাজনৈতিক আগুন জ্বলছে তার তাপ এখন রাজ্যের সীমানা ছাড়িয়ে দিল্লি পর্যন্ত পৌঁছে গেছে। ঘটনার শুরুটা খুব পরিকল্পিত ছিল। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় বসার পরই প্রশাসনিক আদেশের মোড়কে কোরবানির পশু কেনাবেচায় এমন কিছু শর্ত আরোপ করেন যেগুলো বাস্তবে পালন করা প্রায় অসম্ভব। 14 বছরের কম বয়সী গরু জবাই করা যাবে না, এই একটি শর্তই পুরো গ্রামীণ পশু বাণিজ্যকে কার্যত অচল করে দেওয়ার জন্য যথেষ্ট। কারণ পশ্চিমবঙ্গের জলবায়ু আর পালন পদ্ধতিতে একটি গরু 14 বছর বাঁচে কিনা সেটাই প্রশ্ন। প্রশাসনের এই ফতোয়ার পেছনের রাজনৈতিক হিসাব ছিল পরিষ্কার, কোরবানির ইস্যুতে সংখ্যালঘুদের কোণঠাসা করা আর হিন্দুত্ববাদী ভোট ব্যাংকে সন্তুষ্ট রাখা। কিন্তু এই হিসাবে একটা মারাত্মক গলদ ছিল, আর সেই গলদটাই এখন পুরো পরিস্থিতি উল্টে দিয়েছে। রাজনীতিবিদরা ধর্মের হিসাব কষেন ভোটের ক্যালকুলেটরে, কিন্তু অর্থনীতি কোনো ধর্ম চেনে না, সে চেনে শুধু উৎপাদন, বিক্রি আর মুনাফার চক্র। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির একটা বিশাল অংশ সরাসরি গবাদি পশুর উপর নির্ভরশীল। গরু পালন থেকে শুরু করে পশু পরিবহন, খাদ্য সরবরাহ, হাটের ব্যবস্থাপনা, মাংস প্রক্রিয়াজাতকরণ এবং চামড়া রপ্তানি, এই পুরো সাপ্লাই চেইনে যারা কাজ করে তাদের একটা বিশাল অংশ হিন্দু সম্প্রদায়ের মানুষ। একজন প্রান্তিক হিন্দু কৃষকের কাছে তার গরু শুধু একটা প্রাণী নয়, এটা তার সঞ্চয়, তার বীমা, তার শেষ ভরসা। সারা বছর ধার দেনা করে চড়া সুদে টাকা নিয়ে সে গরু পালন করে একটাই আশায় ঈদের হাটে ভালো দামে বিক্রি হবে। কিন্তু সরকারের এই হঠকারী সিদ্ধান্তে মুসলিম ক্রেতারা যখন ভয়ে হাটমুখী হওয়া কমিয়ে দিলে তখন সে কৃষকের সারা বছরের পরিশ্রম রাতারাতি মাটি হয়ে গেল। শুধু কৃষক নন, কলকাতার বানতলা লেদার কমপ্লেক্সে হাজার হাজার শ্রমিক কাজ করে। কোরবানির চামড়া সেখানকার কাঁচামালের একটা বড় উৎস, সেটা বন্ধ হলে পুরো রপ্তানি খাতে ধস নামবে। দুধের সরবরাহ, মিষ্টির দোকান, চায়ের ব্যবসা, এমনকি রাস্তার ধারের ছোট খাবার দোকান পর্যন্ত এই চেইনের সাথে যুক্ত। অর্থাৎ একটি ধর্মভিত্তিক রাজনৈতিক সিদ্ধান্ত একটা পুরো অর্থনৈতিক ইকোসিস্টেমকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে অপ্রত্যাশিত ধাক্কাটা এসেছে যেদিক থেকে তিনি কখনো কল্পনা করেননি, তার নিজের ভোটারদের কাছ থেকে। ক্ষুব্ধ হিন্দু কৃষক, ডেইরি ফার্মের মালিক এবং চামড়া ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন। তাদের দাবি স্পষ্ট, আমাদের ব্যবসা ধ্বংস করে ধর্মের রাজনীতি চলবে না। খবর আসছে মেদিনীপুর অঞ্চলে মুখ্যমন্ত্রী যখন জনসংযোগে বের হন তখন ক্ষুব্ধ ব্যবসায়ীরা তার গাড়িবহর ঘিরে ফেলেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে নিরাপত্তারক্ষীদের মানববর্ম তৈরি করে তাকে সেখান থেকে সরিয়ে আনতে হয়। যে মুখ্যমন্ত্রী মাত্র 15 দিন আগে বিজয়ের উল্লাসে ক্ষমতায় বসেছিলেন তিনি এখন নিজের এলাকায় নিরাপদে চলাফেরা করতে পারছেন না। বিজেপির নিজের সমর্থকরা এখন আদালতে গেছেন, তাদের যুক্তি সোজাসাপটা, সরকারই এই আইন এনেছে, সরকারের কারণেই আমাদের ক্ষতি হচ্ছে, তাই ক্ষতিপূরণও সরকারকে দিতে হবে। এমনকি কলকাতায়
দুধ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। আপনার কি মনে হয়, একটি রাজনৈতিক দল যখন নিজের মূল ভোট ব্যাংকের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেয়, তখন সেই দলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়? পশ্চিমবঙ্গে যখন এই ভূমিকম্প চলছে, ঠিক তখনই ভারতের রাজনৈতিক মানচিত্রে আরেকটা বড় পরিবর্তন ঘটে গেছে তামিলনাড়ুতে। থালাপাতি বিজয়, যাকে সিনেমার পর্দায় মেগাস্টার হিসেবে চেনে কোটি কোটি মানুষ, তিনি এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। ক্ষমতায় বসেই তিনি একটি সিদ্ধান্ত নিলেন যেটা পুরো ভারতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিজয় স্পষ্ট ভাষায় বললেন, কোন নাগরিকের খাদ্যাভ্যাস বা ধর্মীয় উৎসব পালনের অধিকারে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না। কোরবানি শুধু একটা ধর্মীয় আচার নয়, এটা গ্রামীণ অর্থনীতির একটা অবিচ্ছেদ্য অংশ। এই ঘোষণাটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটা শুধু একটা বিবৃতি নয়, এটা একটা রাজনৈতিক বার্তা, এবং সেই বার্তাটা সরাসরি দিল্লির দিকে। বিজয় বুঝিয়ে দিলেন, ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি দিয়ে হয়তো স্বল্প মেয়াদে ক্ষমতা দখল করা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে সবাইকে নিয়ে চলতে হয়, অর্থনীতির চাকা সচল রাখতে হয়, আর সেটা করতে গেলে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করার বিলাসিতা সেখানে নেই। তামিলনাড়ুতে তার এই অবস্থানে মুসলিম সম্প্রদায় এবং হিন্দু কৃষক দুই পক্ষই স্বস্তি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার সমর্থনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কিন্তু এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে যে বড় ছবিটা ফুটে ওঠে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। প্রথমত, পশ্চিমবঙ্গের ঘটনা প্রমাণ করেছে যে ধর্মভিত্তিক মেরুকরণের একটা সীমা আছে। যখন সেই মেরুকরণ নিজের ভোটারদের পেটে লাথি মারতে শুরু করে, তখন ভোটার তার দলীয় আনুগত্যে থাকে না, সে বেঁচে থাকার তাগিদে রাস্তায় নামে। পশ্চিমবঙ্গের হিন্দু ব্যবসায়ীরা আজ ঠিক সেটাই করেছেন। দ্বিতীয়ত, দক্ষিণ ভারতে বিজেপির প্রবেশ এমনিতেই কঠিন। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকে তাদের অবস্থান সবসময় দুর্বল ছিল। এখন থালাপতি বিজয়ের মতো একজন জনপ্রিয় নেতা যখন সেকুলার এবং অর্থনীতি বান্ধব অবস্থান নিয়ে দাঁড়ান, তখন সেটা দিল্লির জন্য সরাসরি হুমকি। কেন্দ্রীয় সরকারের জন্য দুশ্চিন্তার কারণ হলো, এই দুটো ঘটনা আলাদা নয়, এগুলো একই সূত্রে গাঁথা। পূর্বে নিজের ভোট ব্যাংক বিদ্রোহ করছে, দক্ষিণে নতুন প্রতিপক্ষ তৈরি হচ্ছে, উত্তর ভারতেও ক্ষোভ জমছে। 2029 সালের নির্বাচনের আগে যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে পুরো রাজনৈতিক ভূগোল বদলে যেতে পারে। আর ঠিক এই জায়গায় একটা বড় প্রশ্ন সামনে আসছে। পরিস্থিতি এখন কয়েকটা দিকে যেতে পারে। প্রথম সম্ভাবনা, শুভেন্দু অধিকারী চাপে পড়ে কোরবানি সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে, ফলে তার হিন্দুত্ববাদী ভোট ব্যাংকের একটা অংশ ক্ষুব্ধ হবে, কিন্তু অর্থনৈতিক চাপ কমবে। দ্বিতীয় সম্ভাবনা, তিনি সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে গ্রামীণ অর্থনীতিতে ধস অব্যাহত থাকবে। দুধ সরবরাহ বন্ধের হুমকি বাস্তবায়িত হলে কলকাতায় একটা বড় সংকট তৈরি হতে পারে। চামড়া শিল্পে কাঁচামালের সংকট আরো গভীর হবে। তৃতীয় সম্ভাবনা, কেন্দ্র থেকে হস্তক্ষেপ আসে। দিল্লি যদি মনে করে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি জাতীয় রাজনীতিতে ক্ষতি করছে, তাহলে শুভেন্দুর উপর চাপ আসতে পারে। এমনকি নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ভারতের রাজনৈতিক ইতিহাসে মেয়াদ শেষ হওয়ার আগে মুখ্যমন্ত্রী বদলের নজির বিরল নয়। পাঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র এমন উদাহরণ একাধিক। আর চতুর্থ সম্ভাবনা সবচেয়ে বিপজ্জনক, যদি পরিস্থিতি আরো উত্তপ্ত হয় এবং সাম্প্রদায়িক রং পায়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, পুরো পূর্ব ভারতকে প্রভাবিত করবে। কিন্তু বিশ্লেষকরা এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর দিচ্ছেন। দর্শক, কোরবানির পশুর হাটে নিষেধাজ্ঞার রেশ কাটতে না কাটতে এবার পশ্চিমবঙ্গের বুকে নেমে এলো নতুন আরেক আইনি খাড়া। ক্ষমতায় আসার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে রাজ্যের প্রায় 2,70,00,000 মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ, আতঙ্ক ও চরম হতাশা। কোরবানির পশু কেনা বেচায় করা শর্ত জুড়ে দেওয়ার পর এবার রাজ্যের মাদ্রাসাগুলোতে বন্দে মাতারম গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আর সেই বিতর্কের আগুন নিভতে না নিভতে সর্বশেষ যে পদক্ষেপটি নেওয়া হয়েছে, তা রীতিমতো অবাক করেছে খোদ রাজনৈতিক বিশ্লেষকদেরও। আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটি আচমকা কাটছাট করেছে শুভেন্দু অধিকারীর ডাবল ইঞ্জিন সরকার। সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতায় এমন সরাসরি হস্তক্ষেপ এবং একের পর এক এই ধারাবাহিকতার পদক্ষেপের পেছনে আসল কারণ কি? এটি কি স্রেফ প্রশাসনিক ও রুটিন মাফিক সিদ্ধান্ত, নাকি এর আড়ালে লুকিয়ে আছে সুপরিকল্পিত কোনো কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক ব্লুপ্রিন্ট? আর এর ফলে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সাথে বা ভারতের সম্পর্কের কি ধরনের প্রভাব পড়তে যাচ্ছে? দেশ নিউজ 24 এর আজকের এই এক্সক্লুসিভ এবং চাঞ্চল্যকর প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের বদলে যাওয়া এই ভূ রাজনৈতিক সমীকরণেরই গভীর বিশ্লেষণ করব। পুরো বিষয়টি নিখুঁতভাবে বুঝতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, সেখানে সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মীয় পরিসর সংকুচিত করার এক নীরব কিন্তু অত্যন্ত জোরালো প্রক্রিয়া শুরু হয়েছে, যার প্রথম ধাপটি আমরা দেখেছি কোরবানির পশুর হাটের ক্ষেত্রে। অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করলে দেখা যায়, এই নিষেধাজ্ঞার প্রভাব শুধু ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এর সাথে জড়িয়ে আছে লাখ লাখ প্রান্তিক কৃষকের সারা বছরের স্বপ্ন, গ্রামীণ অর্থনীতি এবং চামড়া শিল্পের ভবিষ্যৎ। কিন্তু সেই অর্থনৈতিক ও সামাজিক ধাক্কা সামলে ওঠার আগেই রাজ্যের মাদ্রাসাগুলোকে টার্গেট করে জারি করা হয়েছে নতুন এক নির্দেশিকা। সরকারি আদেশে সাফ জানিয়ে দেওয়া হয়, রাজ্যের প্রতিটি মাদ্রাসায় এখন থেকে জাতীয় সঙ্গীতের পাশাপাশি বন্দে মাতারম গানটিও গাওয়া বাধ্যতামূলক।
এই আদেশের পর থেকে তীব্র আপত্তি জানাতে শুরু করেন মুসলিম ধর্মীয় পণ্ডিত ও মুফতিগণ। ইসলামী শরীয়ত এবং আকীদা অনুযায়ী মুসলিমদের ধর্মীয় বিশ্বাসের সাথে এই গানটি সরাসরি সাংঘর্ষিক, কারণ এই গানে মাতৃভূমিকে দেবীর রূপে উপস্থাপন করে বন্দনা করা হয়েছে, যা ইসলামের মূল ভিত্তি অর্থাৎ একেশ্বরবাদের সম্পূর্ণ পরিপন্থী। ভারতীয় সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে প্রতিটি নাগরিককে তার নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হয়েছে। মুসলিম নেতারা এই নির্দেশিকাকে সরাসরি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করলেও রাজ্যের সরকার নিজেদের এই অনড় অবস্থান থেকে এক চুলো সরেনি। মাদ্রাসাগুলোতে বন্দে মাতারাম নিয়ে এই তুমুল আইনি ও সামাজিক বিতর্কের মাঝেই শনিবার রাজ্যের অর্থ দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের গরুর ব্যবসা বা গরু কুরবানির বিষয়ে অসংখ্য কথা হয় এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অসংখ্য কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।